গুড মর্নিং। আজ 2 মার্চ 2026। এখন ভোর 4টে। আমি দাঁড়িয়ে আছি হোটেলের ঠিক সামনে। বাস এসে গেছে। এখন বাসে করে যাব হেলসিঙ্কি এয়ারপোর্ট। সেখান থেকে সকাল 7টা 20 মিনিটের ফ্লাইট ধরে আমরা চলে যাব আইসল্যান্ডের ক্যাপিটাল রেইকাভিকে। ফ্লাইট পৌঁছাবে লোকাল টাইম 9টা 15 মিনিটে, অর্থাৎ আমাদের ফ্লাইং টাইম হবে প্রায় 5 ঘন্টা, কারণ রেইকাভিক হেলসিঙ্কির থেকে সময়ের হিসাবে 3 ঘন্টা পিছিয়ে আছে। হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছিল। এয়ারপোর্ট পৌঁছে তার সদ্ব্যবহার করে ফেললাম। বেশ সাধারণ এয়ারপোর্ট, কোনো আড়ম্বর নেই। তবে ফ্লাইট ঠিক সময় ছিল, আর বোর্ডিংও খুব সুষ্ঠুভাবে করা হলো, জোন ওয়াইজ। রেইকাভিক পৌঁছে গেছি। বাসে মালপত্র তোলা শেষ। ইউরোপের সব দেশেই বাসে একজন ড্রাইভার থাকেন। তিনি সব মালপত্র বাসের ডিকিটে তোলেন, আবার বের করে দেন। আইসল্যান্ড যেমন নাম, ঠিক তেমনই এদেশের ভূপ্রকৃতি। দিগন্ত বিস্তৃত বরফের চাদর, তারই মাঝে রাস্তাঘাটগুলো বরফ সরিয়ে পরিষ্কার ঝকঝকে করে রাখা। স্মুথ মসৃণ পথ, ওয়েল ডিফাইন্ড ডিভাইডার। রাস্তার কোথাও এতটুকু ভাঙাচোরা চোখে পড়ল না। বাস ঢুকে পড়েছে রেইকাভিক শহরে। ছোট নয় কিন্তু শহরটি, বেশ ভাইব্র্যান্ট কম্প্যাক্ট সিটি। শুনলে অবাক হবেন, এদেশে প্রায় 64% পপুলেশন এই শহরেই বসবাস করেন। ন্যাচারাল ওয়ান্ডারে ভরা এই অপূর্ব দেশটি ঘুরে ফেলতে পারেন এই শহরকে কেন্দ্র করেই। আমরা সেভাবেই ঘুরে দেখব এর বিখ্যাত কিছু জায়গা। প্রথমে যাচ্ছি থিংভেল্লির ন্যাশনাল পার্ক। আইসল্যান্ড হলো একটি নর্ডিক আইল্যান্ড নেশন, যার অবস্থান নর্থ আটলান্টিক আর আর্কটিক ওশেনের মাঝে। এই দেশটিকে ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইসও বলা হয়, কারণ এদেশে রয়েছে 130টিরও বেশি ভলক্যানোস আর অগুন্তি গ্লেশিয়ার্স। এদেশের জনসংখ্যা 4 লাখের কিছু উপরে, আর তারও 65% শুধু রেইকাভিক শহরেই থাকেন। তাহলে বুঝতেই পারছেন দেশের অন্যান্য অংশগুলিতে মানুষের সংখ্যা কতখানি কম। তবে দেশটি হাইলি ডেভেলপড আর সেফ কান্ট্রি। আজ আমরা ঘুরে দেখব বিখ্যাত গোল্ডেন সার্কেল। রেইকাভিক থেকে প্রায় 300 কিলোমিটার সাদার্ন আপল্যান্ডকে সার্কুলার ওয়েতে ঘুরে ফেললে পথে পড়বে আইসল্যান্ডের 3টি বিখ্যাত টুরিস্ট স্পট: থিংভেল্লি ন্যাশনাল পার্ক, গিজার জিওথার্মাল এরিয়া আর গুলফস ওয়াটারফল। দেখুন পথে কেমন তুষার ঝড়ের দর্শন পেলাম। রাস্তা ভালো হলেও এইসব পথে গাড়ি চালানো কিন্তু খুবই ডেঞ্জারাস। ড্রাইভার আমাদের সিট বেল্ট বেঁধে বসতে বললেন। আমাদের ড্রাইভার ভদ্রলোক বেশ ভালো। পুরো রাস্তাতেই তিনি আইসল্যান্ডের সম্বন্ধে বহু তথ্য জানাচ্ছেন, সঙ্গে বারবার অনুরোধ করছেন বাসের সিটে যেন সিট বেল্ট বেঁধে বসি। প্রকৃতির রূপ এখানে ক্ষণে ক্ষণে বদলে যায়। দেখুন, ঝড় থেমে প্রকৃতি এখন শান্ত। মেঘের আড়াল থেকে বেরোনো সূর্যের আলোয় কেমন ঝলমল করছে বরফের চাদর। থিংভেল্লি ন্যাশনাল পার্কে এসে পৌঁছালাম। এই পার্কের রয়েছে দারুণ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। ওয়ার্ল্ডের ওল্ডেস্ট পার্লিয়ামেন্ট এখানেই তৈরি হয়েছিল 930 AD-তে। আর এখানেই আইসল্যান্ডার্সরা সিদ্ধান্ত নিয়েছিলেন যে খ্রিশ্চানিটিকেই তারা তাদের ধর্ম হিসাবে গ্রহণ করবেন। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই পার্কটি ড্রামাটিক অ্যাক্টিভ ভলক্যানিক রিফট ভ্যালিতে অবস্থিত।
যার এক পাশে রয়েছে নর্থ আমেরিকান আর অন্য পাশে ইউরেশিয়ান টেকটোনিক প্লেট। এই যে আইসল্যান্ডের ফ্ল্যাগ দেখা যাচ্ছে, এখানেই নাকি গড়ে উঠেছিল পৃথিবীর ওল্ডেস্ট পার্লিয়ামেন্ট। তবে এখন শুধু পিলার আর গ্যালারির মতো স্ট্রাকচার রয়েছে। এই পথেই আরো এগিয়ে গেলে রয়েছে গ্লেশিয়ার ওয়াটার, লেক আর ওয়াটারফল। তবে গ্রুপ ট্যুরে আসার এই এক সমস্যা, সময় পাওয়া যায় না নিজের ইচ্ছে মতো। এই যে পথে আমরা হাঁটছি, এই পথটি নর্থ আমেরিকান আর ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের মাঝখানের রাস্তা। দুটি আলাদা ভৌগোলিক প্রকৃতির জন্য এই প্লেটে সৃষ্টি হয়েছে ফাটলের, আর প্রতি বছর প্রায় 2.5 সেন্টিমিটার করে প্লেট দুটি একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। দুই টেকটনিক প্লেটের মধ্যে গভীর খাদের সৃষ্টি হয়েছিল, যা এখন ব্রিজ দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। হাওয়া চললে এই জায়গা হয়ে ওঠে সাংঘাতিক। বরফের তীক্ষ্ণ কণাগুলো মুখের খোলা অংশে এসে ফুটতে থাকে। ফিরে এসে বাসে উঠলাম। আমার পোশাকটা একবার দেখে নিন। পোশাক কেমন হবে আর কিভাবেই বা তা পরতে হবে তার ডিটেল আপনাদের আর একটা ভিডিওতে জানাবো। একটি তথ্য দিয়ে রাখি, আমরা যে 4টে কান্ট্রি ঘুরে দেখব, অর্থাৎ ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে আর সুইডেন, তার জন্য প্রয়োজন একটি মাত্র ভিসা, সেঙ্গেন ভিসা। আর এটি একটি স্টিকার ভিসা। আমাদের ট্রাভেল এজেন্ট অনলাইনে মুম্বাইয়ের ভিএফএস গ্লোবালের অফিসে আমাদের ভিসা ইন্টারভিউয়ের ডেট নিয়েছিলেন। নির্দিষ্ট দিনে আমরা আমাদের মান্থলি ইনকাম প্রুফ, আইটি রিটার্ন, অ্যাসেট প্রুফ এ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ওই অফিসে পাসপোর্টের সঙ্গে সাবমিট করি। দিন 10 মধ্যে ভিসা পেয়ে যাই। দিল্লি থেকে অ্যাপ্রুভালের পর কোরিয়ার হয়ে পাসপোর্ট বাড়ির অ্যাড্রেসে চলে আসে। আমাদের পরের স্টপ স্ট্রোকার গিজার, যেটা পরে সাউথ ওয়েস্ট আইসল্যান্ডে। বানানটা স্ক্রিনে লিখে দিলাম, আমার প্রনাউন্সিয়েশন হয়তো ভুলও হতে পারে। এখানে বিস্তৃত এলাকায় মাটির ভিতরে গর্তের থেকে বেরিয়ে আসছে ফুটন্ত জল ও বাষ্প। শুধু তাই নয়, প্রত্যেক 5 থেকে 10 মিনিটে এই স্ট্রোকার গিজারে হয় ইরাপশন, আর যার জন্য জল প্রায় 15 থেকে 40 মিটার উচ্চতায় উঠে যায়। আর এই জিওথার্মাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করার জন্য বহু লোক জড়ো হয়েছেন এই স্পটে। প্রকৃতির এই বিস্ময়কে নিজের চোখে দেখবার জন্য আমরাও দাঁড়িয়ে পড়লাম। দেখলামও, একবারে মন ভরল না, তাই 3 বার দেখলাম। কিন্তু ভাগ্য তেমন সঙ্গ দিল না। 3 বারই ইরাপশনের তেমন ফোর্স ছিল না যে জল খুব একটা উঁচুতে উঠবে। কিছুটা হতাশ হয়েই ফেরার পথ নিলাম। বেশ বড় ও সুন্দর সৌভেনিয়ার শপ রয়েছে। এই যে অ্যানিমাল স্ট্যাচুটি দেখছেন, এটি হলো রেনডিয়ার। রেনডিয়ার আইসল্যান্ডের খুব পপুলার অ্যানিমাল। এখান থেকে ফিশ অ্যান্ড চিপস খেলাম। গোল্ডেন ওয়াটারফল, যাকে দেওয়া হয়েছে গুলফোস ওয়াটারফল। তো আমরা এই ওয়াটারফলটা দেখবো এখন। ওয়াটারফলটা দেখে দেন আমরা বাসে এসে হোটেলে গিয়ে চেক ইন করব। আমাদের আজকের লাস্ট স্টপ গুলফস বা গোল্ডেন ওয়াটারফল।
সামার টাইমে সূর্যের আলো ওয়াটারফলের জলে বিচ্ছুরিত হয়ে সৃষ্টি করে গোল্ডেন ব্রাউন কালারের, আর তাই এর নাম গুলফস বা গোল্ডেন ওয়াটারফল। ফলটি দু ধাপে, প্রথম ধাপটি 11 মিটার আর দ্বিতীয় ধাপটি 21 মিটার উচ্চ। এখান থেকে জল আছড়ে পড়ছে এক গভীর ক্যানিয়নের মধ্যে। আজ মার্চের 2 তারিখ, তাই বরফ যথেষ্ট, তাই জলের ফ্লো অতটা নেই। তবে বরফ গলে গলে যে এটা কি অপূর্ব রূপ নেবে তার আন্দাজা অবশ্য কিছুটা করতে পারছি। আজকের মতো সাইট সিইং শেষ। আমরা এবার ফিরছি হোটেলে। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। গোধূলি আলোয় বরফের ক্ষেতে কি অপূর্ব রঙের খেলা, চোখ ফেরাতে পারছি না। আমাদের আজকের স্টে হেলা নামের এক ছোট শহরে, রেইকাভিক থেকে প্রায় 94 কিলোমিটার দূরে। হোটেল স্ট্র্যাকটা এই আমাদের দুদিনের আস্তানা। 122 রুমের এই হোটেল একটি 3 স্টার হোটেল, বিরাট বড় জায়গায় ছড়ানো ছিটানো। রিসেপশন আর ডাইনিং হলের দোতলা বাড়িটি থেকে কাভার্ড করিডোর চলে গেছে এঁকে বেঁকে, আর তার থেকেই গাছের ডালপালার মতো দুদিকে বেরিয়ে গেছে এক্সটেনশনসগুলো, যেখানে রয়েছে রুমসগুলো। করিডোরটিতে হিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, রয়েছে বসে সময় কাটানোর ব্যবস্থা, আর চারধারের অপূর্ব ভিউ। খুব সুন্দর লাগলো আমার। প্রচুর প্রচুর হেঁটে আর অবশ্যই সমস্ত মালপত্র টানতে টানতে অবশেষে রুমে এসে পৌঁছালাম। দুর্ভাগ্য যে আমাদের রুমগুলো হোটেলের একেবারে শেষ প্রান্তে। আসুন রুমটা দেখিয়ে দিই। একটা কুইন বেডের থেকেও ছোট খাট, টিভি, কাপড় শুকোনোর র্যাক, তেমনি ছোট একটা কাবার্ড আর টেবিল, এই নিয়ে হলো রুম। রুমটা অতি ছোট আর অতি সাধারণ। বাথরুমও মানানসই রকমের ছোট। যারা টুইন বেড পেয়েছেন তাদের অবস্থা তো আরোই খারাপ। খাটগুলো এতই সরু যে পাশ ফিরলে পড়ে যাবার ভয় আছে। তবে পুরো হোটেলটিতে হিটিং সিস্টেম ভালো, বেশ কোসি আর কমফোর্টেবল। একটু ফ্রেশ হয়ে খেতে এলাম। প্রচুর আইটেম ছিল। স্যুপটা আমার দারুণ পছন্দ হলো। কড ফিশের একটা প্রিপারেশন রয়েছে, সেটাও দারুণ টেস্টি। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে হোটেলের লনে বেরিয়ে পড়লাম। আমরা একাই নই, দলের সবাই। ফটো সেশন চলল বেশ কিছুক্ষণ ধরে। আজ আমাদের স্টে এই হোটেলে, তাই চললাম লোকাল সাইট সিইং করতে।
প্রথমে এসেছি সেলজা ল্যান্ডসফস ওয়াটারফলে। আইসল্যান্ড প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা। স্নো, ওয়াটারফল, সি বিচ, গিজার, গ্লেসিয়ার, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এ দেশকে। শীতে অনেকটা জমে গেছে এর জল, তাই জলের ভলিউম একটু কম, তবু কি অপূর্ব এর ল্যান্ডস্কেপ। এর পরের স্পট আরেকটি ওয়াটারফল। আইসল্যান্ডের ডেস্টিনেশন যেমন সুন্দর, তেমনি মন্ত্রমুগ্ধের মতো দেখছি এর চলার পথ। এদেশের ভূপ্রকৃতি এতই সুন্দর যে পথের দিক থেকে চোখ ফেরাতে পারবেন না। তাই পথ চলারও কোনো ক্লান্তি নেই, বরং সবসময় মনে হয় আরো দেখি, আরো দেখি। পৌঁছলাম স্কোগাফস ওয়াটারফলে। সেলজা ল্যান্ডসফস আর স্কোগাফস যেন যমজ ভাই, প্রায় একই রকম উচ্চতা থেকে একইভাবে জল পড়ছে, শুধু সামনে নদীর প্রবাহ একটু অন্যরকম। ভালো ফটোজের আশায় মানুষ কোথায় কোথায় যাচ্ছেন। আমরা অবশ্য অত রিস্ক নিলাম না, সামনেই দাঁড়ালাম। কিছু তথ্য দিয়ে রাখি। আইসল্যান্ডের কারেন্সি হলো আইসল্যান্ডিক ক্রোনা, যাকে ISK দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আইসল্যান্ড হলো হাইলি ক্যাশলেস সোসাইটি, এখানে সর্বত্র ডেবিট ও ক্রেডিট কার্ড অ্যাকসেপ্টেড হয়। এক আইসল্যান্ডিক ক্রোনা আমাদের ভারতীয় 77 পয়সার সমান। এখানে সাধারণত অন্য কারেন্সি চলে না, তাই আপনি যদি USD ক্যারি করেন তাহলে আপনাকে এয়ারপোর্ট বা অন্য কোনো মানি এক্সচেঞ্জ থেকে আইসল্যান্ডিক ক্রোনা নিতে হবে। বেটার হলো ইন্টারন্যাশনালি ভ্যালিড ডেবিট ক্রেডিট কার্ড অথবা ফরেক্স কার্ড ক্যারি করা। পৌঁছলাম রেনিস যারা ব্ল্যাক স্যান্ড বিচে। প্রনাউন্সিয়েশনটা ঠিক করছি কিনা জানি না, তাই স্পেলিং লিখে দিয়েছি। প্রচণ্ড হাওয়া, দাঁড়াতে দিচ্ছে না সোজা হয়ে। সাংঘাতিক রাফ আর ডেঞ্জারাস বলে এই বিচের অখ্যাতি আছে, তবু এর বৈচিত্র্যপূর্ণ রক ফরমেশন টুরিস্টকে আকর্ষণ করে। প্রথমে ভয় পেলেও সবাই অবশেষে বিচে নামলাম। বাস ছাড়লো, পরে স্টপ জোকুলসারলন গ্লেসিয়ার লাগুন, যেটা নিয়ে আমরা সবাই ভীষণ এক্সাইটেড। কারণ এখানে যা দেখা যায় পৃথিবীর আর কোনো লাগুনে তা দেখা যায় কিনা জানি না। গ্লেসিয়ার থেকে বিরাট বিরাট বড় আইসবার্গ ভেঙে এসে ভাসে এই লাগুনের জলে, আর এই আইসবার্গগুলির রং অদ্ভুত নীল। দেখুন, স্নোফল শুরু হয়ে গেছে। এখানে অবশ্য যখন তখনই স্নোফল হয়। জোকুলসারলন গ্লেশিয়ার লাগুন কিন্তু এখান থেকে বেশ দূর, অন্তত 2 ঘন্টা পথ চলতে হবে আমাদের। বহু প্রতীক্ষার পর একটি ছোট গ্রাম পড়ল পথে। মানুষজন তো চোখে পড়ল না একটুও, তবে সব বাড়ির সামনে 1-2টি করে গাড়ি দাঁড়িয়ে আছে। অবশ্য এমন দেশে গাড়ি ছাড়া এক পাও চলা কঠিন। বরফের উপর হাঁটা চলা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। যেখানে বরফ ফ্রেশ আর ঝুরঝুরে সেখানে তেমন অসুবিধা নেই, কিন্তু যেখানে বরফ পুরনো আর চাপ বেঁধে গেছে সেখানে কিন্তু স্লিপ হবার খুব সম্ভাবনা আছে। আর তাই এদেশে নিজেকে পতনের হাত থেকে বাঁচিয়ে রাখা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। ডেকাথলনে বরফের উপর চলবার জন্য একরকমের স্টিক পাওয়া যায়, সেগুলো সঙ্গে আনলে কিন্তু খুব উপকার হবে। ওই যে দূরে নীল রঙের অংশ দেখছেন, ওটা কিন্তু জল নয়, ওটা গ্লেসিয়ার। সামনে আরেকটি ছোট গ্রাম আসছে। মেলা অনেক হয়ে গেল, সেজন্য আমাদের গাড়ি লাঞ্চের জন্য এখানেই থামানো হচ্ছে।
এখানে সব গ্যাস স্টেশনের সঙ্গে ছোটখাটো রেস্টুরেন্ট বা সুপার মার্কেট থাকে। কাউন্টার থেকে স্ন্যাক্স জাতীয় জিনিস পাওয়া যায়। রেস্টুরেন্টে ভিড় দেখে অবাক হলাম, এত মানুষ ছিল কোথায়। তাড়াতাড়ি কিছু খেয়ে বেরিয়ে এলাম। অনেকক্ষণ ধরে বাস জার্নি করছিলাম বলে হাত পা যেন ধরে গেছিল। একটু হাত পা ছাড়িয়ে নিতে হবে, আর তার সঙ্গেই একটু এনজয় করে নিই আইসল্যান্ডের কান্ট্রি লাইফ। এই সেই জায়গা, আইসল্যান্ডের মোস্ট পপুলার ন্যাচারাল অ্যাট্রাকশন। ট্যুরিস্টদের জন্য এখানে বোট রাইডেরও ব্যবস্থা আছে, আইসবার্গগুলো কাছ থেকে দেখার জন্য। তবে এখন শীতকাল, তাই বন্ধ, কারণ লাগুনের বেশিরভাগ অংশই এখন জমে বরফ। ওই যে দূরে কালো পাথরের মতো জিনিসগুলো দেখা যাচ্ছে, ওগুলো আসলে পাথর নয়, ওগুলো হলো শিল মাছ, সারিবদ্ধভাবে বসে আছে। গ্লেশিয়ার থেকে বিভিন্ন কারণে বরফের বিশাল টুকরো ভেঙে এসে প্রথমে পৌঁছায় জোকুলসারলন গ্লেশিয়ার লাগুনে, আর পরে তা ভাসতে ভাসতে পৌঁছে যায় নর্থ আটলান্টিক ওশেনে। নর্থ আটলান্টিক ওশেনের প্রবল জলোচ্ছ্বাসে আইসবার্গগুলো ভেঙে যায় ছোট ছোট টুকরোতে, আর তার সঙ্গে হারিয়ে ফেলে তার অপূর্ব নীল রং। আইসল্যান্ডের এই মোস্ট পিকচারাস স্পটে ছবি তোলার জন্য রিস্ক নিয়েও লোকে ভাসমান বরফের উপর গিয়ে দাঁড়াচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে ওপেন এয়ারে, ফুড ট্রাক এসে দাঁড়িয়ে আছে। ফেরার পথে অপলক চোখে তাকিয়ে রইলাম প্রকৃতির এই অপূর্ব সৃষ্টির দিকে। এই ব্রিজটার ওপারেই ডায়মন্ড বিচ, সেখানেই যাচ্ছি এখন। স্বচ্ছ বরফের টুকরোগুলোর অনেক কটাই ছড়িয়ে ছিটিয়ে পড়ে ব্ল্যাক স্যান্ড বিচে, যেখানে সূর্যের আলো পড়ে তা ঝলমল করতে থাকে হীরের মতো, আর তাই এই বিচ ডায়মন্ড বিচ নামে খ্যাত। কেন ডায়মন্ড বিচ দেখুন, এই যে জলের ধারে এই যে বরফগুলো সব পড়ে আছে, এইগুলোতে যখন রোদ পড়ে, আজকে তো রোদ নেই, কিন্তু যখন এরকম রোদ পড়বে পুরো ডায়মন্ডের মধ্যে একেবারে চকচক করতে থাকে, সেই জন্য এর নাম হয়েছে ডায়মন্ড বিচ। আর একটা জিনিস দেখুন কিরকম স্নোফল হচ্ছে, দেখতে পাচ্ছেন কি? আমি বুঝতে পারছি না ক্যামেরা আপনারা বুঝতে পারছেন কিনা, কিন্তু এখানে যথেষ্ট স্নোফল হচ্ছে এখন। এই যে দেখুন আমার এই যে হাতে হাতে সমস্ত স্নো পড়ে আছে। এটাও বরফ, কিন্তু এটা পুরো বরফের চাঙড়। আজকের মতো সাইট সিইং শেষ। হোটেলে ফেরার পথে ভাবছিলাম কত অদ্ভুত এই প্রকৃতির সৃষ্টি, কত বৈচিত্র্য, কত বিস্ময় লুকিয়ে আছে পৃথিবীর কোনায় কোনায়। যত দেখব তত জানব, আর তত সমৃদ্ধ হব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমার প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের আগ্রহ আমার ভিডিও বানানোর ইচ্ছাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পাশে বেল আইকনটি প্রেস করলে আমার সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা ইমিডিয়েটলি পেয়ে যাবেন। আর সেসবার আগে যদি একটা লাইক দিয়ে দেন, দ্যাট উইল মেক মাই ডে। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নর্দার্ন লাইটস ট্যুরের পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।